না। আমরা প্রথমে শুরু করলাম ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান আমাদের বাড়িতে প্রত্যেকটা নিয়ম আছে। 8টার সময় আমাদেরকে ঘর ঢুকতে হবে, সকালে 6টার সময় ঘর থেকে আবার টিউশন যেতে হবে, প্রত্যেকটা নিয়ম আছে। সেরকম দেশের তো একটা নিয়ম থাকা দরকার, যে পুলিশ কী কাজ করবে, মন্ত্রী কাজ করবে, মাস্টার কী কাজ করবে, উকিল কী কাজ করবে। এর জন্য কি তৈরি করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান যাকে আমরা বলছি ইন্ডিয়ান পলিটি পড়ছি। তাহলে এই ভারতীয় সংবিধান আমরা লিখছি সংবিধান। এই মানে একটা বই, এটা মানে এরকম কিছু নয় যে মানে কোনো একটা আদার্স আছে। তোমাকে বইটা দেখাচ্ছি, ধরো বইটা আমি ভরেছি কি দেখি। বইটা আমি যত সম্ভব হচ্ছে ভরিনি। এই বইটায় 22টি ভাগ আছে, 22টি ভাগের 22টি লেসন, যাকে আমরা পার্ট বলছি। কি আছে? 22টি পার্ট, মানে যাকে আমরা ইংলিশে লেসন বলি। লেসন বলি আমরা, মানে প্রত্যেকটা বই লেসন থাকে। এবার লেসন যখনই আমরা খুলি, যখনই ওর ভিতরে আবার একটা কবির নাম থাকে, যে কোনো কিছু লেখা থাকে। এই 22টি পার্টের মধ্যে এতে আর্টিকেল বা ধারা বলি আমরা, আর্টিকেল টোটাল 395টি আর্টিকেল আছে। কটি? 395টি। তাহলে আমরা বলি ধারা, যদি বলি আমরা কত? 395টি। কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। কাউকে জিজ্ঞাসা করো, কোনো বেল বলবে যে 448টি। 448টি কেন বলছে? এই 395-এর মধ্যে মানে মনে করো, ধরো এটা 392, 329 ধরো। এবার 29 ধরো, এখানে এবার 29-এর এ বি সি এরকম করে চলে আসছে। এবার সবগুলো গুণে কত হয়েছে? 448। কিন্তু আমাদের মেন 395, কিন্তু এর মধ্যেও অনেক বাদ চলে গেছে। যেমন ভারত যখন স্বাধীন হয় তখন অনেক কিছু নিয়মকানুন ছিল, ওগুলো বাদ দিয়ে দিয়েছে। এখন যেগুলো হচ্ছে সেগুলো সংশোধন হচ্ছে, কিন্তু এর মধ্যেও অনেকগুলো বাদ আছে। 22টি পার্ট আছে, মনে রাখবে কতগুলি পার্ট আছে? 22টি পার্ট আছে। কত ধারা আছে? যে 395টি ধারা। একবারে শর্ট কোয়েশ্চেন, ইজি। এবং এতে এই একটা কোয়েশ্চেন 22টি পার্ট আছে, একটা শর্ট কোয়েশ্চেন হয়ে গেল। এটা ধারা কত আছে? 395 আছে। এবার যদি বলি 395-এর মধ্যে, এবার হচ্ছে মেন 395 আমরা বুঝতে পেরেছিলাম 395টা। 395-এর পরে এতে পেছন দিকে তফসিল লাগিয়ে দিয়েছি, বা যাকে আমরা বলছি শিডিউল। তাহলে আমরা যদি বলি তফসিল বা তফসিল, প্রথমে ছিল 8টা, তারপরে কিন্তু যোগ হচ্ছে 4টা, নিয়ে হচ্ছে 12টা। তাহলে এখন বর্তমানে কয়টা শিডিউল আছে? 12টা। আগে ছিল 8টা। তাহলে এই এতগুলো নিয়ে এই বইটা তৈরি হয়েছে। এই বইয়ে কি হয়? দেশ শাসন হয়। এবার এখন কি ছিল? আইপিসি ছিল। আইপিসি কাদের জন্য? পুলিশের জন্য। ওরা কাউকে ধরে নিয়ে আসবে, কোন সেকশনে রাখবে, কি শাস্তি করেছে, কাকে তুলে নিয়ে এসছে, কাকে কাছে কি টেড়েছে, ওটার জন্য আইপিসি আসছে, ইন্ডিয়ান প্যানেল কোড। তারপরে কোর্ট যখন যাবো যখনই, তখন আমরা সিআরপিসি 1860। এবার কিন্তু ওটাকে পরিবর্তন করে 2024-এ বিএনএস করা হয়েছে, ভারতীয় ন্যায় সংঘাত করা হয়েছে। এখন পরিবর্তন করা হয়েছে, রিসেন্টলি পরিবর্তন করা হয়েছে। তখন 1860 যখন আমাদের গোলাম ছিল যখনই, তখন কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। যেমন কারো বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে চলে গেছিলো, ওইখানে তো নিশ্চয়ই কোনো একটা কিছু লেখা ছিল যে গরু চুরির জন্য 5 বছর জেল বা 10 বাড়ি মারবে, ওই বইয়ে লেখা ছিল। এই বইয়ের সব পার্থক্য আলাদা। তুমি যদি মনে করো এবার যে ওই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কি, যদি বলা হয়, ধরো আমি এখানে 3টা বই দিলাম, মনে করো ধরো এখানে ইন্ডিয়ান সংবিধান, ধরো একটা হচ্ছে আইপিসি, একটা হলো সিআরপিসি। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হচ্ছে ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান সব থেকে উঁচুতে। আর ভারতীয় সংবিধানকে মূল রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। সে যতই মানে দেশে যদি মনে করি আমাদের দেশে যত নেতা মন্ত্রী যতই আসুক, ওকে সংবিধানের কাছে মাথা নিচু করতেই হবে। কারণ এর কোনো বাওয়ালি চলবে না এখানটায়। সংবিধান তৈরি করা হয়েছে এই জন্য। প্রত্যেকটা দেশের সংবিধান আছে। কোনো দেশের অলিখিত সংবিধান আছে, কোনো দেশের লিখিত সংবিধান আছে। যেমন হচ্ছে ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই, অলিখিত সংবিধান। আমেরিকা সব থেকে ছোট, কারণ ওরা বিকশিত দেশ, পড়ালেখা ভালো, একবার বসতে বললে বসে যাবে। আর আমাদের এখানে একবার বসতে বললে ও জিজ্ঞাসা করবে যে আমাকে বলছে কি, পাশের দিকে তাকান দেখবে না যে আমাকে বলছে কি, আরেকবার মানে বুঝতে পারবেন যে আমাকে বলছে ও। যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওর কাছে দুবারই পড়ে গেছে ওকে। তো ঠিক একই রকম। তাহলে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কি? ভারতীয় সংবিধান। এই সংবিধানে মেনই হচ্ছে তৈরি হবে কাউন্সিলর, এমপি, এমএলএ, যে মুখ্যমন্ত্রী,
প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী সব এখান থেকে তৈরি হবে। এরা কি কাজ করবে তাও বলে দিয়ে আছে, কি সংশোধন করবে তাও বলে দিয়ে আছে, কি সংশোধন করতে পারবে না তাও বলে দিয়ে আছে। যেমন মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না, আমি যেখানে মন সেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারবো, আমি এটা সংশোধন করতে পারবে না। কিছু কিছু কাজ করতে পারবে না, কিছু কিছু কাজ করতে সংশোধন ফাঁকা পেজ ছেড়ে দিয়েছে। যেমন হচ্ছে তখনকার দিনে তো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, তার জন্য ফাঁকা পেজ ছেড়ে গেছে। যারা বানাইছে তারা কত বুদ্ধিমান বলো তো। আমরা ঘর বানানোর সময় আমরা ভুলে গেছি এখানে বাথরুম করতে হবে, তো আমরা পরে আবার ভেঙে করতে হয়েছে আমাদেরকে। ঘর বানান দিয়েছি ঘর, তারপরে কি হচ্ছে ভুলে যায় না আমাদের। এই নতুন যুগে মানে এখন মানে দুটো রুম, একটা রুম বড় হয়েছে, একটা ছোট হয়েছে, বাথরুম ছোট হয়ে গেছে, পরে কি করছে আবার ভেঙে তৈরি করছে। এখন যদি মনে করি আমি সংবিধানকে নতুন করে তৈরি করবো তাহলে তো হয়েছে, দেশ চপট হয়ে যাবে। যেমন তোমার চোখের সামনে বাংলাদেশ হলো, ওরা বলছে আমরা নতুন সংবিধান লিখবো। সেরকম ভারতের কিছু পণ্ডিত আছে, বুঝে যা আমরা নতুন সংবিধান করব, সেকুলারিজম রাখবো না আমরা, যে তৈরি করে গেছে আমরা কেন মানবো। ওদেরকে সুপ্রিম কোর্ট ঠান্ডা করে দেবে, এসো এসো। সুপ্রিম কোর্টে আর্টিকেল 13-তে পড়বো, যখন বলবো আর্টিকেল 13-তে বলে দেওয়া আছে আগের কোনো আইন, এখনকার কোনো আইন কোনো যদি ক্ষতি করে তুমি বা মানে উপকার হয় তো তুমি ওকে বাদ দিতে পারবে না, ক্ষতি করলে তুমি বাদ দিতে পারবে। আর সংবিধানের মূল ধাঁচা পরিবর্তন করতে পারবে না। তার জন্য যতই আইন পাস হোক, যে কোনো আইন সহজে আইন পাস হবে না, সব পড়বো আমরা। তারপরে প্রথমে আমরা কি করব, তফসিলটা পড়ে নেবো আমরা 8+4। প্রথম দিন আমরা এটা কমপ্লিট করে নেবো, পড়ার সঙ্গে সঙ্গে আমরা মুখস্থ করে নেবো একবারে। যেমন মুখস্থ করা মানে কি, আমরা যখনই কেউ মানে জিজ্ঞাসা করবে, মানে সংবিধান পড়াতে কি হবে, তোমাকে ভয় করবে বিডিও, এসডিও, ডিএম, পুলিশ, সংবিধান পড়লে তোমার ভয় করবে। আর হিস্ট্রি পড়া তখন পাড়ার মস্তান, গুন্ডা তোমাদেরকে ভয় করবে। তাহলে দুটো জিনিসই পড়তে হবে আমাদেরকে, হিস্ট্রি পড়তে হবে পাড়ার মস্তান দেখে ভয় দেখার লেগে, আর এই উঁচুতে যারা আছে বিডিও, এসডিও, আমি ফর্ম ফিল আপ করতে মানে একটা সই নিতে হবে, মানে এসডিও আমাকে 4টা পর্যন্ত বসে রেখেছে। কেন বসে রাখবে? আমার ট্যাক্সের টাকা ওকে মাইনে পেয়েছে, কেন বসে রাখবে আমাকে? আমার জন্য তোকে কী করা হয়েছে ওকে? মানে আমরা ব্রেনটাও খুলবো, আমরা কোনখানে ব্যবহার করবো, তাহলে পরীক্ষায় ব্যবহার করবো না, আমরা প্র্যাকটিক্যালেও ব্যবহার করবো। প্র্যাকটিক্যাল আমাকে ব্যবহার করতে হবে আমাকে। তুমি স্কুলে হসপিটাল গেছো, হসপিটাল তোমার ডাক্তার দেখে না, তোমার দিকে তাকালো না, তোমাকে প্যারাসিটামল লিখে দিল, ওকে ডাইরেক্ট তুমি অপশন করতে পারবে। তুমি এখানে তোমাকে টাকা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, কোথা থেকে দিচ্ছে? এই ভারতীয় সংবিধান মেনেই দিচ্ছে, এত টাকা দেবে, সব পড়বো আজকে। তো আমাদেরকে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। পড়লে শুধু খালি বইয়ের মধ্যেই যদি রেখে দেয় তো আমাদের সমাজে না পরিবর্তন হবে না, আমরাও কোনো পরিবর্তন করতে পারবো। একাই পরিবর্তন করতে, তুমি জানবে, তোমার পাশে ও জানবে, তবে যদি 10টা মূর্খর পাশে যদি তুমি যদি মূর্খামি করতে লাগো, আমাকে এটা মৌলিক অধিকার আছে, যেখানে মন সেখানে যাওয়ার অধিকার আছে, তোমাকে বেড়াই গোড়াই দেবে। তখন তোমাকে হিস্ট্রি রোলে আসতে হবে। এমনি করে একটা বাহি করে চাকু বাহি করে চলাই, তখন যদি বলে শুনবে না তো, হিস্ট্রি রোলে আসতে হবে। তো আমরা সব ব্যবহার করব, সৎ ব্যবহার পড়বো, আমরা প্র্যাকটিক্যালভাবে যখন দরকার হবে তখন ব্যবহার করব। বিনা প্র্যাকটি আমরা দরকার হয় ব্যবহার করে কেন করতে যাবো? আমি ভোগ লাগবে তবেই খাবো, আমি ভোগ না লাগলে আমি শুধু খালি নষ্ট করতে করতে কেন যাবো? আমাকে যদি দাঁড়ায় মারতে আসে তখন তো বলো কেন মারছো জিজ্ঞাসা করবো না, আগে 2 চড় লাগিয়ে দেবো আমি, তারপরে জিজ্ঞাসা করবো। আর তুমি প্রথমে জিজ্ঞাসা করো মারছো তো চটটা কেন মারছো, কেন মারছো, তাহলে তুমি মার একটু খেয়ে যাবা। প্রথমে ওকে 2 চড় পড়াপড় লাগাতে হবে। তোমাকে যখন 2 চড় মারছে এখানে, তখন কোনো কিছু তাকিয়ে দেখলে হবে না, মারা মাত্র পড়াপড় মারতে হবে 2 চড়। তারপরে যখন জিজ্ঞাসা কী করেছো, প্রথমে কারণ জানাতে হতো, তাহলে আমি আনসার দিতাম। প্রথমে তুমি মেরেছো, আমি মেরে দিলাম, এবার বলো, তাহলে তুমি শান্তিতে থাকবে। আর তুমি যদি মনে করো আমাকে সবাই আসি বলবে যে আমাকে আমার কাজ করে দিবে বা আমার মানে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, মানে তাহলে তুমি বলে আমার লেগে এগুলা হয়, আমাকে কষ্ট করতে হয়, এরকম। তো আমরা প্রথমে চলে আসি আমরা তফসিল শেষ করতে। তো আমরা তফসিলে কি করবো আমরা দেখো, টোটালে কত তফসিল আছে? 12টি তফসিল আছে। তাহলে 12টার মধ্যে প্রথমে বলা আছে ভারত রাজ্যের ইউনিয়ন, ভারত রাজ্যের ইউনিয়ন। দেখো, ইউনিয়ন মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ছেড়ে যেতে পারবে না। কারণ হচ্ছে ভারত একটা ইউনিয়ন, ভারতের সঙ্গে যে সমস্ত রাজ্য যুক্ত হয়েছে, ওরা যদি মনে করে আমি আলাদা হয়ে নতুন একটা রাজ্য তৈরি করব বা দেশ তৈরি করব, করতে পারবে না। এটা আমরা পড়বো আর একটু ডিটেলসে 1 নম্বর ধারায় আছে।
কিন্তু এখানটায় বলা হয়েছে ভারত ইউনিয়ন, যে কোন কোন রাজ্য ভারতের মধ্যে আছে 1 নম্বর তফসিলে দেওয়া হয়েছে। মানে কি, যেমন হচ্ছে পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আমাদের ভারতের রাজ্য। তো তো কোনো বই তো লেখা থাকবে যে এটা ভারতের রাজ্য। তো ভারতের সংবিধান খুলবো, আমরা সংসদে ঢুকবো, পেজ খুলবো, শিডিউলে যাব, লেখা থাকবে ও এইখানে 1 নম্বর শিডিউলে ভারতের রাজ্য আছে, সব 29টা রাজ্য আছে, 28টা রাজ্য আছে, 60টা রাজ্য আছে, আর সীমানা কতখানি তাও দেওয়া আছে। এরকম নয় যে পশ্চিমবাংলা ঝাড়খণ্ডের কাছ থেকে বেশি 2 বিঘা নিয়ে নেবে জমি, এরকম নয়। সীমানাটাও এখানে উল্লেখ করা আছে, এত দূর থেকে এত সীমানা, না তো রমিন লেগে যাবে। এখানটায় কোনো কুকুর যদি একটা বাইকের মানে একটা বাইক লেগে থাকে না, ওখানে কুকুর কি করে পেশাব করে দেয়। আর ওই বাইকটা যখন অন্য কোনো স্থানে চলে যায় যখনই, তখন ওইখানে একটা কুকুরগুলো চিল্লাতে লাগে। কেন চিল্লাতে লাগে? ওদের পেশাবে একটা গ্যাস থাকে, ওই গ্যাস যখন অন্য জায়গায় চলে যায় যখনই, ওই গ্যাসটা অন্য কুকুরে শুনতে পায় গন্ধটা, তখন মনে করে যে অন্য মানে যখন দেখবে একটা কুকুরের অভ্যাস আছে যেখানে যাবে ট্যাঙ্ক তুলে মানে ওর একটা বাউন্ডারি দিয়ে দেয়, ওই বাউন্ডারিতে আদার্স কোনো এলাকার কুকুর এলে পরে ঘাঁঘাও করতে লাগবে ওর এলাকা পর্যন্ত। ঠিক একই রকম এখানে ইউনিয়ন বাউন্ডারি তৈরি করে দিয়ে আছে যে এর বাইরে তুমি যদি আসো তো অন্য রাজ্য ঘাঁঘাও করতে লাগবে যে আমার রাজ্যে কেন আসছি। তো তাহলে ইউনিয়ন কি হচ্ছে, 1 নম্বর তফসিল কি হচ্ছে, 1 নম্বর তফসিল হচ্ছে আধার কার্ডর কোথায় জন্ম, কোনখানে বাড়ি, কোনখান থেকে কোন সীমানা সব দেওয়া আছে। শর্টকাট বইও পড়তে যাবা তো অনেক বড় করে দেওয়া আছে, শুধু খালি এতক্ষণ মনে রাখবে ভারতকে ইউনিয়ন রাজ্য বলা হয়েছে, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। 2 নম্বরে বলা হয়েছে, 2 নম্বর ধারাতে যে বেতন। এবার তুমি বলো তো বেতন কার কার হবে? বেতন ভারতের সব থেকে 1 নম্বর নাগরিককে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বেতন। 2 নম্বর উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির বেতন। তারপরে সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যত সব এমএলএ সবারই যদি কি করা হয়েছে বেতনের কথা বলা হয়েছে, এমনকি স্কুল মাস্টার সব। এবার যদি এইখানে সবাই গুঁজতে লাগে, যদি এবার এখানে লিখতে লাগে সবাই যদি এবার, তাহলে তো আমরা কনফিউশন হয়ে যাব। তাহলে আমরা কি মনে রাখবো? তাহলে বেতন, বেতন এগুলো সব দিকে মানে কত নম্বর তফসিলে বেতন দেওয়ার কথা বলা হয়েছে? 2 নম্বরে দেওয়া হয়েছে। এবার এখানে বেতন, এবার এখানটায় বেতন বুঝতে হলে আমরা এবার ভারতের একটা কি নিয়ম দেখো, বেতন সব থেকে হাইয়েস্ট এবার তোমরা 5 লাখ টাকা, মানে কি রাষ্ট্রপতি বেতন আছে 5 লাখ টাকা। কিন্তু মনে করো 5 লাখ টাকা কম মনে হবে তোমাকে, মনে হয় না কম? কিন্তু রাষ্ট্রপতি যে গার্ডগুলা পায় 8-10টা এনএসজি কমান্ডো গাড়ি, সুপার জেট, ওইরকম করে আমি যদি ভাড়া করে যদি রাখিয়ে দিই, আমি যদি 50 লাখ টাকা মাসে ইনকাম করে, তাও ফিগারি হয়ে যাব, হয়ে যাব না? তাহলে ওরা কি লাক্সারি, এবার ওদের বেতন দেখবো না আমরা, ও কি লাক্সারি হিসাবে জীবনযাপন করছে সেটাও দেখবো আমরা। তাহলে আমাদের ব্রেনটা একটু খুলবে। বেতন তো 5 লাখ সামান্য মনে হয়েছে আমাদেরকে, কিন্তু এরাই আবার বলছে যে আমাদের থেকে কেউ বেতন বেশি পাবে না। তার জন্য আমাদের দেশের আইটিআই করছে, বড় বড় ইঞ্জিনিয়ারিং মানে তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার আমাদের দেশ থেকে তৈরি হচ্ছে। তো বিদেশ যাচ্ছে কিসের জন্য? ওরা বেশি টাকার জন্য, মাসে 20 লাখ। আর আমাদের দেশে কি বলেছে? রাষ্ট্রপতি পাবে 5 লাখ। ও বলছে, এবার রাষ্ট্রপতি বলছে আমার থেকে বেতন যে আইটিআই করে মানে আইআইটি থেকে পাস করেছে আর মাসে 20 লাখ টাকা, ঠিক আছে আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দাও, তুমি তাহলে আইটিআই ইঞ্জিনিয়ারিং করবো। ব্যাপারটা কি হয়েছে তাহলে? ও যে লাক্সারি, কোনো ট্রেনে যাবে তো পুরো ট্রেনটা ওর, প্লেন যাবে পুরো প্লেনটাই ওর। তাহলে লাক্সারিটা ধ্যান রাখবো আমরা। যেমন হচ্ছে সুপ্রিম কোর্টের জজ বাড়ি পাচ্ছে, ফ্ল্যাট পাচ্ছে, এমনকি রান্না করতেও হয় না, সব পেয়ে যাচ্ছে, সব মানে A to Z। মানে একটু মাথাটা ওইদিকে একটু মানে ঘুরেও চারিদিকে, তাহলে তুমি মানে একটু বেশি ভালো বুঝতে পারবে। তোমাকে বেতন কম মনে হয়েছে, কিন্তু বলা হয়েছে 2 নম্বরে কি করা হয়েছে বেতন। তাহলে তোমাদেরকে এরপরে তো দ্বিতীয়বার আর কোনোবার হবে না, মিস্টেক হবে না। বেতন যখনই বলবে 2 নম্বর তফসিলে, বেতন যখনই বলবে 2 নম্বর তফসিলে। 3 নম্বরে বলা হয়েছে শপথ। কি বলা হয়েছে? শপথ। শপথ দেখো, সবার শপথ আলাদা আলাদা। সুপ্রিম কোর্ট, আমরা ভারতের নাগরিক, দায়িত্ব কে আছে? আমরা ভারতের নাগরিক, দায়িত্ব কে আছে? প্রেসিডেন্ট, সিটিজেনশিপ। আমরা ভারতের নাগরিক, দায়িত্ব কে আছে? আমাদের মাথার উপরে কার হাত আছে? প্রেসিডেন্টের হাত আছে। সে আধার কার্ড হোক, জন্ম সার্টিফিকেট হোক, ভোটার কার্ড হোক, আমাদের মাথার উপরে কে আছে?
সাক্ষী দিচ্ছে, সাক্ষী, প্রেসিডেন্ট সাক্ষী দিচ্ছে যে এরা আমাদের সব আমাদের ভারতের নাগরিক। তো ও শপথ আলাদা হবে। প্রধানমন্ত্রীর শপথ আলাদা হবে। প্রধানমন্ত্রী কি পুরো দেশের প্রধানমন্ত্রী, এরকম বলবে না যে আমি হিন্দুর প্রধানমন্ত্রী, এই বেল আমাদের শুভেন্দু অধিকারীর মতন বলবে না। বলবে আমি শুধু হিন্দুর এমএলএ। ও শুধু হলে হিন্দুর এমএলএ, এখানে তো শপথ নেওয়ার সময় তোকে বলতে হয়েছে আমি ভারতের সংবিধান মেনে আমি শপথ নিয়েছি। তাহলে কি করে হয়েছে? তাহলে সংবিধানতে একটাও ধর্মকে পাচ্ছে দেয় না, ভারতে যতগুলো ধর্ম আছে সবকে দিচ্ছে। তাহলে ও বলতে পারবে না। কেউ যদি ওর বিরুদ্ধে কেস করে দেয় তাহলে কি হবে? গল্প শেষ। কিন্তু কে করবে? শিক্ষিত ব্যক্তি। এবার কেউ যদি মূর্খ হয় তো কেস করতে পারবে না, কিন্তু তোমাকে যেতে হবে ডাইরেক্ট, এগুলো যাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাবে। তুমি জানবে তবে প্রয়োগ করতে পারবে। আর এরকম মানে অজ্ঞানতা সমাজে তুমি যে কোনো ভাষণ দিতে পারবে, কিন্তু জ্ঞানী সমাজে যে কোনো ভাষণ দিতে পারবে না। আর গলা ধরে নেবে, স্টেজ দিয়ে না হবে টেনি, 5 মিনিট ডিবেটে আয়া বলবে, ডিবেটে আসবেই না তো ভয়ে। তাহলে আমি উন্নতি করব, বল কি করে করবি? রাস্তা তৈরি করবো, বল 5 মিনিট বল কি করে করবো? ওদেরকে বলতে আমি স্কুল তৈরি করেছি, কটা? চাকরি দিয়েছি, কটা? কাউন্টে কটা? কপিস? ওরা বলবে না। আমি মন্দির তৈরি করেছি, কপিস তৈরি করেছি? 1 পিস। মমতা 1 পিস মন্দির তৈরি করে দিয়েছি। হ্যাঁ, তাহলে কাউন্টে আসতে হবে। আমরা পড়ছি কিসের জন্য? ব্রেনটাকে খাটানোর জন্য, এবং সমাজে তর্ক করে জিতবো, রাইট দিই, এরকম এই ভাষা প্রয়োগ করি। তাহলে শপথকে নিচ্ছে রাষ্ট্রপতি আলাদা দিচ্ছে, প্রধানমন্ত্রী আলাদা দিচ্ছে, এমএলএ আলাদা নেবে, এমএলএ জনগণ যেখানে আছে সেখানে নেবে, কাউন্সিলর শপথ নেবে, মন্ত্রী শপথ নেবে, মুখ্যমন্ত্রী সব শপথ নেবে। এবার যেমন হচ্ছে যারা আর্মিতে যাবে তাও শপথ নেবে, ও দেশকে সুরক্ষার জন্য নিচ্ছে। আর্মি চিফ, সিডিএস যারা আছে ও শপথ নেবে। এয়ারফোর্সের শপথ আলাদা, মানে স্থলবাহিনীর শপথ আলাদা, নৌবাহিনীর শপথ আলাদা, মানে শপথ আলাদা। প্রত্যেকটা শপথ আলাদা আলাদা হবে, একই শপথ হবে না। স্কুল মাস্টারের কি শপথ হবে? আমি গিয়ে পড়াবো ভালো করে, ফাঁকি মারবো না, তা সত্ত্বেও ফাঁকি মারছে। যেমন মানে কিছু কিছু সিনেমার নায়িকা আছে, হিরোইন আছে, যেমন হচ্ছে মানে কঙ্গনা রানাউত, যারা মানে ভারতের যে সিনেমার নায়ক আছে, কি নামটা মনে আসে না, কঙ্গনা রানাউত না কি বলে ওকে। ও বলছে দেশ 14তে আজাদ হয়েছে, সংবিধান হয়েছে 1947-এ, লিখিত হয়েছিল 1950-এ গৃহীত হয়েছে। তো কি করে 14-র পরে ও শপথ কি করে লিখছে? ও শপথ নিয়ে তো এমপি হয়েছে, ও পার্লামেন্টে গেছে। তাহলে ও তাহলে 2014-তেই বলছে স্বাধীন হয়েছে, তাহলে কি করে শপথ লিখছে ওই বইয়ে? মানে আমাদের কিছুতে কিছুতে গোল খাওয়া আছে, বুঝতে পারি না। কিন্তু এবার আমরা যখন কোনো ভিডিও স্কিপ হবে, কোনো ভাষণ দিচ্ছে, তখন আমরা অটোমেটিক বেঞ্জ হয়ে যাই, কিছু ভুল বলছে। কারণ এইসব সাবজেক্ট স্কুলে রাখেনি। যদি স্কুলে রাখতো তো মাধ্যমিকের ছেলে কোয়েশ্চেন করতো, তখন ওদেরকে এইসব ছেলে কোয়েশ্চেন যদি করিয়ে দিতাম রাস্তায় বেরাবো কি করি, এরকম মনে হবে, মনে হতো না? তার জন্য কম্পিটিশন এক্সামে রাখতে হয়, কম্পালসারি তোমাকে পড়তেই হবে, না পড়লে তুমি হবে না। এত মানে পড়বো না তো 4 নম্বর বাদ চলে যাবে, মানে একটু জ্ঞান থাকবে না। তার জন্য দেখবে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ওদের এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই। কোনো জ্ঞান আছে না? পার্টি কী করে তৈরি হয়, রুলিং কী করে হয়, এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই। কিন্তু যারা ভালো ভালো ব্যক্তি, ভালো ভালো মেডিকেল অফিসার, ওরা কিন্তু জ্ঞান আছে। নর্মাল যারা আছে আইটিআই, আইআইটি, এদেরকে এই সম্বন্ধে জ্ঞান নাই। বুঝতে পারছো? তো 3 নম্বরে কি দেখলাম আমরা? শপথ। 4 নম্বরে হচ্ছে যে রাজ্য, মানে রাজ্যসভায় সিট। 4 নম্বরে হচ্ছে রাজ্যসভা, SEET সিট। রাজ্যসভায় সিট, দেখো রাজ্যসভায় সিট সংখ্যা প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা করা হয়েছে। আমাদের ভারতের রাজ্যসভায় কটি সিট আছে মনে আছে? রাজ্যসভায় সিট 16টা, 16খান আছে রাজ্যসভায় সিট, 16খান। দেখো এক সাইডে কি থাকে? রাজ্যসভা, এক সাইডে থাকে লোকসভা। আর এটা বলছি আমরা সংসদ, পার্লামেন্ট। এখন লিখতে হবে না, এটা তোমাকে লিখতে হবে না। সংসদ চর্চা করবো যখন আমরা আর্টিকেল 79 যাব, 7-9 একই হয়ে যাচ্ছে একবারে। 79-তে যাবো যখনই, এখানে চর্চা করবো যখনই 80-তে যাবো, তখনই এখানে যখন 81 তখন যাবো, যখনই আমরা চর্চা করব। এবার আমরা
তাহলে সিট আমাদের লোকসভাতে কত সিট আছে? 43খান পশ্চিমবঙ্গে, আর রাজ্যসভায় আছে 16খান সিট। এই সিট সম্বন্ধে বলা হয়েছে। সিট সম্বন্ধে 4 নম্বরে কি বলা হয়েছে? রাজ্যসভায় সিট। মনে হয়ে গেল? তাহলে 1 নম্বরে কি বললে? ভারত ইউনিয়ন। 2 নম্বরে বেতন, শপথ। 4 নম্বরে রাজ্যসভা সিট। একবারে আর মুখস্থ হয়ে যায়, তোমাকে মুখস্থ করার মতন আমি বলছি একবারে। মেন আমার উদ্দেশ্য তোমাদের যেন মনে থাকে, কোনো কিছু একবার কোয়েশ্চেন দেখলে মনে থাকে, মনে তো থাকবে একবারে। তাহলে কি হয়েছে? শপথ সিট। 5 নম্বরে বলছে, 5 নম্বরে লোকসভাতে এসসি আর এসটি সিট রিজার্ভ থাকবে। মানে কিছু কিছু সিট থাকে লোকসভাতে যে এই এলাকাতে শুধু খালি এসটি এসসি ব্যক্তি কি হবে? ভোটে দাঁড়াবে। মানে ও কেউ যদি দাঁড়াতে দেবো না মনে করে, তো ও সারা জীবনের লেগে জেলে ঢুকে যাবে। মানে ওটা ও মানে পার্লামেন্ট থেকে তৈরি করে দিয়েছে এই বছর এই এলাকায়। যেমন মনে করে এই লোকসভার ভোট হলো, পরে লোকসভা এই নহাটি 1-2 যে আছে লোকসভায়, এখানটায় এখন আমাদের লোকসভার কে মেম্বার আছে? কে লোকসভাতে? শতাব্দী। এই মনে করে এই লোকসভায় বীরভূমে এখানে এখানে দাঁড়াবে এসটি এসসি থেকে, শতাব্দী বাদ রিজার্ভ থাকে। তো এরকম করে প্রত্যেকটা পুরো দেশের প্রত্যেকটা রাজ্যতে, কেন্দ্রশাসিত হোক আর রাজ্য হোক, একই নিয়ম ফলো করবে যে লোকসভাতে এসটি এসসির জন্য সিট সংরক্ষণ থাকবে। এবার বললো কেন? এরা সমাজের পিছিয়ে পড়া জাতি, মানে এরা সমাজে সামনের দিকে কখনো যায়নি। এরা মানে কি, মানে উঁচু পদে কখনো যেতে পারেনি, এসডিও বিডিও ডিএম বা ভালো স্থানে থাকতে পারেনি। তো এদের কল্যাণের জন্য এরকম করা হয়েছে। কেউ যদি এসটি এসসি থেকে যদি এমপি হয়, সংসদে যাবে, ভাষণ মারবে স্পিকারের সামনে, ওদের মানে যে বক্তব্য যা আছে, কিসের জন্য পড়ালেখা করছে না, কি অসুবিধা ওদের, ভাষার অসুবিধা নাকি, সেটা জানতে পারবে। তার জন্য এসটি এসসি রাখা হয়েছে, তাই ওদের জন্য। তাহলে 5 নম্বরে মনে রাখবো লোকসভাতে এসটি এসসি, লোকসভায় 5 নম্বরে লোকসভাতে এসটি এসসি। তারপরে হচ্ছে 6 নম্বরে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। 6 নম্বরে দেখো, শোনো, হচ্ছে আসাম মেঘালয়, আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম, ত্রিপুরা মিজোরাম। যদি নাম মনে থাকে তো লিখে নাও। 6 নম্বরে আসাম মেঘালয়, আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম, আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম। আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই রাজ্যগুলোকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কারণ তোমরা কোনোদিন যদি যাও, আমি যাইনি, তোমরা যদি কোনোদিন আর্মি পোস্টিংয়ে যাও যদি হওয়ার পর, তখন দেখবে যে ওখানকার মানুষরা কঙ্কাল গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ওরা নিজের মতো আইন তৈরি করতে পারে, সংসদ ওদেরকে মেনে নেবে। ওদের রাজ্যরা নিজের আইন তৈরি করতে পারে। ওরা আইন তৈরি করে দিয়েছে এই রাজ্যে জঙ্গল কাটা যাবে না, কত সুন্দর আইন তৈরি করেছে ওরা। আর আমাদের রাজ্যে আইন তৈরি করতে দেয়, জঙ্গল কাটি ফেলো, পাথর উঠবে ওপর তল থেকে, ফ্যাক্টরি বসবে। তো ওরা নিজে থেকে, আমরা নিজে থেকে আইন তৈরি করতে পারবো না, আমাদেরকে বিশেষ দরজা দেয়নি। লাদাখে দেখো, লাদাখে কথা শুনে, লাদাখ জানো তো অঞ্চল। 3 ইডিয়ট যে সিনেমা হয়েছিল, ওর নাম কি ছিল, কার ক্যারেক্টারে? 3 ইডিয়ট সিনেমা যে রঞ্জন আমির খান যে রোলটা করেছিল, র্যাঞ্চো, ওর রিয়েল নামটা কি ছিল? নামটা মনে আছে না? যাই হোক, হ্যাঁ বাংলো বাংলো না কি বলছে ও, যে যাই হোক, আর রিয়েল একটা নাম ছিল। ও বলতে চাইছে যে লাদাখ ভারতের সঙ্গে তো রাজ্য আছে, তো আমরা এরকমভাবে জমিয়ে রেখেছিলাম জঙ্গল, ন্যাচারাল প্রাকৃতিক, এই মানে উদ্যোগপতি বা টাকাওয়ালা ব্যক্তিরা আসবে এখানে ফ্যাক্টরি বসার জন্য, তার জন্য 1 বছরের বেশি অনাশানে ছিল, তাও কিন্তু লাদাখকে বিশেষ রাজ্যের দরজা দেওয়া হয়নি। মানে এইগুলো বিশেষ রাজ্য মানে কি, ওর নিজে থেকে আইন তৈরি করতে পারবে, ও চাইছিল এই রাজ্য। তাহলে আমাদের যেমন হচ্ছে দেওয়া উচিত,
প্রাকৃতিককে রক্ষা করে রাখা। আমরা যাব ঘুরতে যাব লাদাখে, তো আমরা কি করতাম, ঘুরতে গিয়ে দেখতাম প্রাকৃতিক যেরকম আছে, এর এখন যদি যাবে আম্বানি আডানি গিয়ে ওইখানটায় ফ্যাক্টরি লাগিয়ে দেবে, যত সব নোংরা সব ছেড়ে দেবে, তাহলে তো খারাপ হয়ে যাবে প্রাকৃতিকটা, প্রকৃতিটা। সেটাই, তাহলে বিশেষ রাজ্য কিন্তু পায়নি। তাহলে বিশেষ রাজ্য যদি বলে এখানে কে কে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এটা হচ্ছে বিশেষ রাজ্যতে আছে, এরা বিশেষ রাজ্য। তাহলে এরা নিজের আইন নিজের রাজ্যের জন্য আইন তৈরি করতে পারবে, সংসদটা মেনে নিবে। আমাদের কাছ থেকে মেনে নেবে না, বিশেষ রাজ্য নয় আমরা, তার জন্য সংসদ যে আইন পাস করে দিবে সেই আইন আমাদেরকে মেনে নিতে হবে। আমরা পরে সংসদে কীভাবে আইন তৈরি হয় আমরা পরে জানবো। এরপরে 7 নম্বরে হচ্ছে যে শক্তির বিভাজন। শক্তির বিভাজন, বিভাজন বা ভাগ করে দাও, শক্তির ভাগ, শক্তির ভাগ ব্র্যাকেটে করে দাও, শক্তির ভাগ। শক্তির ভাগ কি, যেমন হচ্ছে আমাদের কটা গভর্নমেন্ট আছে, মানে আমরা কিরকম ভাবে শাসন হয় আমাদের দেশ, কীভাবে শাসন হয়, দুটি কক্ষ, স্টেট সেন্ট্রাল। তাহলে কটি কক্ষ, দুটি কক্ষ। তাহলে আমরা যদি ভাগ করি যদি আমরা, তাহলে এক হচ্ছে সেন্ট্রাল, একটি হচ্ছে স্টেট, এক হচ্ছে বোথ। বোথ মানে কি, দুজনের। এবার দেখো শোনো, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা ছাপতে পারবে, নৌবাহিনী রাখতে পারবে, এয়ারপোর্টে দেখাশোনা করতে পারবে, এয়ারফোর্স ব্যবহার করতে পারবে, যত সমস্ত দেশের গুরুত্বপূর্ণ কে ব্যবহার করছে, সেন্ট্রাল। স্টেটকে কি দেওয়া হয়েছে, দেশের স্টেটের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে স্বাস্থ্য, মানে আমাদের শরীর স্বাস্থ্য, স্কুল দেওয়া হয়েছে, ডেভেলপমেন্ট করো। তাহলে ভাগ করে দিয়েছে তোমাদেরকে। আমরা কোন স্কুলে পড়েছিলাম, সরকারি স্কুল, গভর্নমেন্ট, কোন মন্ত্রীর আন্ডারে আছে, মুখ্যমন্ত্রীর আন্ডারে আছে। এবার সেন্ট্রালে কিছু আছে, ইউনিভার্সিটি আছে, আমাদের বর্ধমান ইউনিভার্সিটি কার আন্ডারে আছে, মুখ্যমন্ত্রী, গভর্নমেন্টের আন্ডারে আছে। আর যদি বলে বোলপুর বিশ্বভারতী, বিএইচও, ও আসবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো ওরা ভাগ করে নিয়েছে, কত কি কার কাছে আছে পরে জানবো আমরা। আর হচ্ছে বোথ, বোথ মানে দুজনেই, কিছু কিছু ক্ষমতা আছে দুজনেই। যেমন হচ্ছে যেমন যদি তুমি ধরো, যদি রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে, কিন্তু তুমি যে পুলিশ, যে তুমি রেলওয়ে তুলে নিয়ে চলে যাবে, তোমার এই পুলিশ যে তোমার ধরে নিয়ে চলে আসবে, এত স্টেটের পুলিশ ধরে চলে যাবে। মানে তার জন্য কি করা হয়েছে তোমাদেরকে, যে কিছু কিছুতে দুজনাই কী করবে, সাহায্য করবে। পোস্ট অফিস যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু গার্ড দিচ্ছে, দেখো পোস্ট ব্যাংকে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক, কিন্তু গার্ড দিচ্ছে স্টেট গভর্নমেন্টের। কিছু কিছু কি ভাগ করে দিয়েছে, দেখাশোনার দায়িত্ব করে দিয়েছে। তোমার দেখা আমি করে দিয়েছি, ঠিক আছে, তুমি দেখাশোনা করে পরিচালনা করো, তাকে আমরা বোধ বলছি। তাহলে কটি ভাগে ভাগ হয়েছে, 3টি ভাগে। কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টে পার্সোনাল, কিন্তু যদি মনে করে স্টেট গভর্নমেন্টে আমি টাকা ছাওয়াবো, পারবে? এয়ারফোর্স রাখবো না, আমি আলাদা রেলওয়ে ট্র্যাক বিছাবো, পারবে না। যদি দুজনা ওই মনে করে চেষ্টা করে যদি করে, তাহলে হবে, তাহলে কিন্তু হবে। কিন্তু এরকম যদি করতে পারবে, আমরা এরকম বলতে চাচ্ছি হবে, সেন্ট্রাল গভর্নমেন্টই আছে, আমরা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টকে দিই, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টই দেখাশোনা করবে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেন বন্দে ভারত তৈরি করলো, নিয়ে বেঙ্গলে দিন দিল, একটা বেঙ্গলে দিন দিল, দুটো দিল, তৈরি করার পর দিল আমাদেরকে, তো এরকম করে দিয়ে দেবে, তৈরি করে দিবে। তাহলে আমরা 7 নম্বরে কি দেখলাম, শক্তির ভাগ। 8 নম্বরে হচ্ছে ভাষা। কি ভাষা, কটি ভাষা আছে, 22টি। নাম জানা আছে? তোমার জানার প্রয়োজন নাই, না 22টা রাখো, মনে রাখো কটি ভাষা আছে, 22টি। তাই যদি করা হয় তো আসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়াম, মণিপুরি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিদ্ধি, তামিল, তেলেগু, উর্দু, সাঁওতালি। তাহলে এই 22টি কিন্তু ভাষা। তাহলে তোমাদেরকে মনে রাখার প্রয়োজন নাই, যদি যখন এক্সট্রা কত কত সাবজেক্ট মনে রাখতে হবে তোমাদেরকে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে পরে অটোমেটিক হয়ে যাবে। তাহলে এই 22টি ভাষা আমরা রিভাইজ করে নিলে প্রথম থেকে একবারে। প্রথমে কি বলা হয়েছে, 1 নম্বরে ইউনিয়ন, আধার কার্ড মানে কোন সীমানা কোন বলা হয়েছে। 2 নম্বরে বেতন, 3 নম্বরে শপথ, 4 নম্বরে
5 নম্বরে, হ্যাঁ 6 নম্বরে, হ্যাঁ মানে সংসদ নিজের আইন তৈরি করতে পারে। বিশেষ রাজ্যের দরজা দেওয়া হয়েছে, বিশেষ রাজ্য দরজা দেওয়া হয়েছে। কোন এখানে দিন দেবে কোন কোন রাজ্য, এর মধ্যে কোনটি লয় দিন দেবে? এই নেপাল, এই পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা আর এই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা বিশেষ রাজ্য, এরকম করে অপশন দেবে। তো আবার এরকম মিলাও বাম দিক ডান দিক, এর মধ্যে কোনটি কোন কটি, তখন তোমাকে মনে রাখতে হবে, একটা বার করে নেবে। তাহলে আমরা বুঝতে পারলাম 8টা, আর বাদ বাকি থাকছে কটা? 4খানা। 4খানা হচ্ছে, 4খানার মধ্যে 4খানা অত গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি আমাদের পশ্চিমবাংলায়। যেমন হচ্ছে ভূমি সংস্কার, ভূমি সংস্কার, ভূমি সংস্কার হচ্ছে 9 নম্বরে আসছে। এটা 9 নম্বরে, মানে এটা যেমন ধরো মনে করো আমার রাস্তার ধারে 1 বিঘা জমি আছে, রাস্তা থেকে 200 মিটার দূরে আর 1 বিঘা আছে, মাহাজ মাঠে আর 1 বিঘা আছে, 5-7 বিঘা ছড়ি আছে। আর আমি যদি মনে করি আমি সব কটা রাস্তা ধারে করে নিব, 10 বিঘা জমি, তো আমাকে রাস্তা ধারে 10 বিঘা দেবে? ভ্যালুয়েশন বার করবে, 9 বিঘা জমিতে 9 লাখ টাকা হয়েছে, তো রাস্তার ধারে 9 লাখ টাকা জায়গা দিন দেবে। এলাও তুমি, এটা পাঞ্জাবে হয়েছে। তার জন্য ওদের একা জমি একবার ট্রাক্টরে চাষ করবে, বড় বড় ডিজে বাজায়, এক জায়গাতেই জমি ওদের 100 বিঘা চলছে ওদের ধান, 50 বিঘা গম, একটা জমিতেই, কোনো টেনশন নাই। আর আমাদেরকে বলা হয় এই মাঠে সকালে ধান করতে এলছিল, পূর্ব মাঠ, পশ্চিম মাঠে বিকেলে এলছে, ভাত নিয়ে যেতে হবে। আমরা একবার মানে যদি বলতে যদি বাড়িতে ভুলে এলছে যদি, তো মাঠে মাঠে পাক দিয়ে যেতে হবে। যদি একবার মাঠে ভাত নিয়ে এলছি পূর্ব মাঠ, ওইখানে পুতা হয়ে চলছে, কাছে ফোনও নাই, এবার যেতে হবে পাক দিয়ে দিতে। আর ওদের কোনো ব্যাপার নয়, একটা মাঠে চলে যাচ্ছে 5 ধরে পুচ্ছে ধান। আমাদের কিন্তু এবার কার্যকর হয়নি, কারণ কার্যকর না হওয়ার ব্যাপার আছে। এক জনের জমি 2 কাঠা 3 কাঠা, অন্য জায়গায় জমি নেই। আর যদি আমার মেন রাস্তায় আমার 50 বিঘা জমি থাকবে, তবে তো আমি এক জায়গায় করে নিতে পারবো। আমার জায়গা জমি তো আমার 2 বিঘা, এখানে এই মাঠে 10 কাঠা, ওই মাঠে 10 কাঠা, আমি যদি মাঝখানে রাস্তা ধারে যাইতাম কতক্ষণ পাবো? এখানে রাস্তা ধারে জমি হচ্ছে 20 লাখ টাকা বিঘা, শতক, মেন রোডে 20 লাখ টাকা শতক, আমার 2 বিঘা পিছে 2 শতক হবে, তাও হবে না 1 শতক দিতে যাবো আমি, কি করবো আমি? ওদের তো ঘর সংসার চলবে। আর এখানে দোকান খুলতে হবে, 4 দোকান, ডিম টোস্ট। তাহলে এই জন্য আমাদেরকে সম্ভব হয়নি। তাছাড়া এমন যে পাঞ্জাবে হয়েছে সম্ভব। 10 নম্বরে হচ্ছে যে দল বদল। দল বদল, আর দল বদল কি? দল বদল হচ্ছে যে আমি মনে করো টিএমসি থেকে দাঁড়িয়েছি, টিএমসি থেকে না, কংগ্রেস থেকে দাঁড়িয়ে, CON দাঁড়িয়েছি, এলাকাকে বলেছে আমি এখানে একবারে রাস্তার টাইলস বসান দেবো, চকচকা করে দেবো, একটা শিক্ষা কেন্দ্রকে মানে দিনরাত আলো জ্বলবে, মানে AC লাগিয়ে দেবো, বড় বড় ভাষণ মেরেছি আমি। সব ব্যক্তি ভোট আমাকে দিয়ে দিয়েছে, জিতে গেছি আমি। এবার জিতে গেলাম আমি, এবার স্যার টিএমসি থেকে মমতা ব্যানার্জি বলছে, এবার টিএমসি থেকে বলছে যে আমার দলে চলে এসো, এলেও 10 কোটি টাকা, যত টাকা খরচা করেছে সব আমি দিন দিয়েছি। এবার আমি যদি চলে যাই যদি এবার, তখন কিন্তু এবার দল বদল লেগে যাবে। তুমি দল বদল করতে পারবে না, তুমি যার কাছ থেকে ভোট চেয়ে জিতেছো সে দলের পার্টির কাছে 5 বছর তোমাকে থাকতে হবে, গাল খেতে খেতে হোক থাকতে হবে, কিংবা না খেতে হোক তোমাকে থাকতে হবে, ওই পার্টির কাছে তুমি পড়ে থাকতে হবে, কিংবা তুমি রিজাইন করে দাও, পালন যাও, ইস্তফা দিন দাও, আমি আর কাজ করবো না। ওকে তো কাজ করারই পয়সা দিচ্ছি, ভোটে দাঁড়াচ্ছে কি, ওকে কাজ করার জন্য পয়সা দিচ্ছি। এই দেশের মানে মানুষ এত ভালো, ফ্রিতে পেলিছে কাজ করার লেগে একটা ব্যক্তি। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত ভোটে দাঁড়িয়ে যায়, যেই পার্টির প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি আমি, ওই পার্টিতে আমাকে 5 বছর কাজ সম্পূর্ণ করতে হবে, যদি না করি দলবদল লেগে যাবে। এবার কখন লাগবে না? যখন পুরো পার্টি টিএমসি প্লাস কংগ্রেস একসঙ্গে তৈরি হয়ে মন্ত্রী তৈরি করছে, তখন বলে যুক্ত সরকার, ভেঙে যেতে পারে। আবার কিছু মন্ত্রী মুখ্যমন্ত্রী ভেঙে আছে, এরকম করি। একসঙ্গে ধরো
লোকসভাতে আমাদের 273, মানে আমাদের প্রধানমন্ত্রী হতে গেলে 273টা সিট লাগবে। পশ্চিমবঙ্গে কত আছে সিট? 294টা সিট আছে ইতে পশ্চিমবঙ্গের বিধানসভায়। তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলে আর অর্ধেক লাগবে। অর্ধেক যদি কম হয় তাহলে পরে অন্য পার্টি সিপিএম, টিএমসি, কংগ্রেস এদের কাছ থেকে জোর করব। যার বেশি, মনে করো একটা পার্টির কাছে ধরো 50 আছে, টিএমসি আছে 150 হলে তো হয়ে যাবে, তৈরি করলে মনে করো 100, কংগ্রেসের 40, আইএসএফের 5, 45, 243, 93টা আছে, আমি 8 মনে করলাম। 3 জনের যোগ হয় মন্দির তৈরি করতে পারে। 3 জনের মধ্যে এই গুরুত্বপূর্ণ যদি ছেড়ে চলে যায় আবার ভেঙে গেল, আবার মানে অন্য কেউ আসবে না, তো আবার ভোট হবে। পরে পড়বো আস্তে আস্তে, তোমাকে বোঝার জন্য একটু বললাম আমি দল বদলে। তাহলে কি বুঝতে পারলাম এখানে, আমরা যে পার্টি থেকে আমরা ভোটে দাঁড়াবো সেই পার্টি থেকে আমাদেরকে 5 বছর সম্পূর্ণ করতে হবে, তারপরে আমি যেতে পারবো। কিছু কিছু ব্যক্তি কিন্তু চলে যায়। যেমন কিছুদিন আগে সাগরদিঘিতে ভোট হলো, কংগ্রেস থেকে জিতলে নিয়ে কী করলো, ও টিএমসিতে চলে গেল, জানো না কি নাম ছিল, নামটা আমার মনে আসে না। কিন্তু দলবদল কিন্তু লেগে যাবে, লাগাতে হবে ওকে। এরকম নয় যে আমি ছেড়ে চলে গেলাম। যেমন হচ্ছে তুমি মার্ডার করে চলে যাচ্ছ, কেস করলে না, কী করতে শাস্তি দেবে? আমি মার্ডার করে চলে গেছি, আমি কেউ কেস করে না, কেউ শাস্তি দেবে? গ্রামে এরকম কত মার্ডার করে বসে আছে, কেস করেনি কেউ, ভয়ে। কেস করলে পরে আমার যদি গলা কেটে দেয়, ভয়। মানুষের ভয় কঠিন জিনিস, একবার যাকে ভয় লেগে যাবে, মানে এরকম পাতলা আছে, কিটকিটা কি ব্যাপার নাই, কিন্তু ওকে ভয় করে সব। একবার কিছু বললে গদ্দুন কেটে নিয়ে চলে যাবেই। আমরা মনে করি শরীর শক্ত হয় তাদেরকে ভয় করে, এরকম নয়। ভয় করে এরকম? ভয় করে না। যদি এরকম হতো, যদি তো জঙ্গলের হাতি রাজা হতো না, শরীর দেখে সবাই পালান যেত। বা সিংহ কেন হয়েছে? জানে চুপচাপ থাকবে ও, যখন আর খিদে পাবে যখনই, আর যাকে টার্গেট করবে তাকেই খাবে। সেরকমই পাতলা ব্যক্তি একই রকম, চুপচাপ থাকবে, যখন যাকে টার্গেট করবে ওকে আর ব্যান্ড বাজান দেবে। সে মানুষই হোক, কোনো কোম্পানি বন্ধ করতে হোক, কোনো ফ্যাক্টরি বন্ধ করতে হোক, সিল ঠিক মেরে দেবে আস্তে আস্তে। যে তো ঠিক একই রকম আমরা দলবদল বুঝতে পারলাম। 10 পর্যন্ত চলে গেলাম। 11, 12 খুব আরও সহজ। 11 হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। 11 কি? 11 হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত। 12 হচ্ছে পৌর নিগম মানে পৌরসভা। বড় শহরে পৌর নিগম বলি, মেয়র বলি, সেটাকে বলছি আমরা একটা পৌর নিগম। পৌরসভা যেটা, যেমন হচ্ছে বড় মেয়র বলবো, মিউনিসিপ্যাল বলবো, কর্পোরেশন বলবো, ওটাকে বলছি আমরা বাংলায় পৌর নিগম। বুঝতে পারছো? পৌর নিগম। তাহলে এখানটায় বলা হয়েছে যে 11 নম্বরে পঞ্চায়েতে কিভাবে কাজ হবে, কি কাজকর্ম কে করবে, উপপ্রধান কাজ কি, এই ব্যাপারে বলা হয়েছে। যদি কমপ্লিট তথ্য যদি আমি যাই এবার আমি ভারতীয় সংবিধান খুলবো, আমি 11 নম্বর তফসিলে যাব। এবার ওখানে যাবো কী কী লেখা আছে, কটার সময় অফিসে আসবে, 9টার সময়, কটার সময় বাড়িতে যাবে, 4টার সময়, কাজ করতে হবে না বসে থাকবে, সব লেখা আছে এখানটায় পঞ্চায়েতে। আর যে একবার পঞ্চায়েত কাজে চলছে এমন কোনো ব্যক্তি নাই গাল দেয়নি। যে পঞ্চায়েত কাজে যাবে, যে পঞ্চায়েতই হোক, ব্লক হোক, এমন কোনো ব্যক্তি যাবে গাল না দেয় এরকম ব্যক্তি নাই। আছে? ও যাবে 9টার সময়, আসা মাত্র সিগারেট ধরবে। আমি গেছিলাম পঞ্চায়েত একবার জনসার্টিফিকেট বার করতে, যাওয়া মাত্র ব্যাটারা এলো 11টার সময়, আসা মাত্র চেয়ারে বসে সিগারেট টানছে। বলছি 2টোর সময় এসো। 2টোর সময় এসেছি, বলছি আমি টিপি নিয়ে গেছি, 3টের সময় ব্যাগ নিয়ে বাড়ি। ওরা সেই একমাত্র টাইম কাজ করে ভোটের টাইমে, দিন রাত। আমি দেখেছি, ওর সঙ্গে ছিলাম। কেউ কখন ঢুকছে মানে মনে হচ্ছে যে মানে এমার্জেন্সি লেগে যাচ্ছে, গাড়ি আসছে ভাঁ ভু করে চলছে। সাহেব বিডিওকে সাহেব বলে, ওরা এসডিওকে ডিএমকে যত যা আছে সব সাহেব বলে, সাহেব আসছে, এত ভয়, ভুয়া করি। তার আগে ওরা কাজ করে না এরকম। কিন্তু পৌরসভা, পঞ্চায়েত, ব্লক এরকম অবস্থা থাকে। তাহলে পৌর নিগম মানে পৌরসভায় কী তৈরি হবে, কোনখানে জন্ম সার্টিফিকেট তৈরি হবে, কোনখানে মৃত্যু সার্টিফিকেট দেবে, কোনখানে বাড়ির
জমির আমিন বসবে, কোনখানে মানে রাস্তা পরিচালনা কী হবে, ড্রেন পরিষ্কার কারা করবে, কত সপ্তাহে করা দরকার, এরা সব কে দেখবে? পৌর বা পরে। আর এখানে মমতা দেখতে আসবে? আসবে না। এখানে মুখ্যমন্ত্রী দেখতে আসবে, প্রধানমন্ত্রী দেখতে আসবে না। এদের নিজস্ব পাওয়ার আছে। আবার আমি রাস্তায় পোস্টার লাগাতে যাই, যদি এবার ধরো আমি যে পার্টি আছে, ধরো ওই পার্টির আমি খুঁড়তে মানে উল্টাপাল্টা কথা বলি, আমি কোচিং সেন্টার খুলে নতুন ব্যানার লাগাইছি, এখানে বেড়ে বেড়ে একটো গার্লস স্কুলে একটো, ওইখানে ওরা যাবে যে খুলে চলে যাবে, পারমিশন নিয়েছিলাম মাস্টার। মানে ওরা যদি ইচ্ছে করে, যদি কারণ ওদের এলাকায় তো পড়ছে, মিউনিসিপ্যালিটি এলাকায় পড়ছে, পারমিশন নিতে হবে। আমি কোচিং সেন্টার খুলবো একটু, মানুষ ছেলেবেলা বাইরে থেকে আসবে, একটু হট্টগোল হয়ে যায়, তখন ওরা চলে যাবে। ওদের কাছে এরকম একটা শক্তি থাকে পৌরসভা। যেমন হচ্ছে কলকাতায় মিউনিসিপ্যাল মেয়র, মুম্বাইয়ে বড় বড় এতে ওদের নিজস্ব পাওয়ার থাকে। এরকম চলে যাবে, ওরা জিসিবি টিসিবি নিয়ে বাড়ি ঘর ভেঙে দেবে ওরা, ওদের এত পাওয়ার থাকে। পঞ্চায়েতের এরকম পাওয়ার আছে। আবার ভাঙবো, ভেঙে আমরা ইসরো লঞ্চ স্টার খুলবো, এখান থেকে রকেট পরীক্ষা হবে, ওরা করতে পারে। পাওয়ার দেখে এরকম লাগে করতে পারে। আমি ডাইরেক্ট সুপ্রিম হাইকোর্ট চলে যাবো, কত ফাইন দিয়েছে কত জনা এরকম করেছে নি, বেশিরভাগ বিরোধীদের করে। ধরো আমি এখানে রুলিং পার্টি চলছে টিএমসি, ধরো আমি কংগ্রেসে দাঁড়িয়ে আছি, ও আমাকে খুব মানে পপুলার হয়ে গেছে একটু, তখন আমার পেছনে লেগে যাবে, যা করতে যাবো তাই। তোমাদেরকে বোঝার জন্য বলছি আমি, এবার ভিডিও ছাড়বো অনেক কথা কমেন্ট করবে। তাহলে আমরা তফসিল কিন্তু আমরা জানতে পেরেছিলাম, 12টা তফসিল। তাহলে 9 নম্বরে কি? ভূমি সংস্কার। 9 নম্বরে কি? ভূমি সংস্কার। 10 নম্বরে দলবদল করতে পারে সব জেলা না, বুঝিয়ে দিলাম। পঞ্চায়েতের কাজ। পৌরসভার কাজ। 12 নম্বর তফসিল। তাহলে আমরা একবারে যেটা ভাগ বার করে দিয়েছিল ওইটা কমপ্লিট। আর পরে আমরা নেক্সট ক্লাস থেকে তখনই পাঠ করতে শুরু করবো। 1 নম্বর পাঠে 4টে ধারা আছে, 1, 2, 3, 4। 2 নম্বরে অটোমেটিক সব বাদ চলে গেছে। 2 নম্বরে যখন ছিল, ভারত যখন স্বাধীন হয় যখনই, তো তখন কীভাবে পাকিস্তান থেকে আসবে, বাংলাদেশ যখন হয়েছে কীভাবে আসবে তার বর্ণনা ছিল। ওগুলো তখন দরকার নাই, ওগুলো বাদ। কিন্তু একবার বলে দেবো, 1 লাইনের ওয়ার্ড, ওই কাজে লাগবে না ওগুলো। তারপরে হচ্ছে মৌলিক অধিকার চলে আসবে, ভাগ 3, ভাগ 5, ভাগ 6 সব থেকে বড় বড়। ভাগ 5, ভাগ 6 100 করে ধারা আছে, 200 বাদ বাকি সব শেষ। এরকম আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। তাহলে বলো যে সেন্ট্রাল, স্টেট এবং বোথ কত নম্বর তফসিলে আছে? দেখে দেখে বলতে হয়, এতক্ষণ দিয়ে পড়ানো কিছু মনে থাকে। 7 নম্বরে আছে ভূমি সংস্কার। 9 নম্বরে মনে রাখবে 11, 12 পৌরসভা, পৌর নিগম, পঞ্চায়েত, পৌর 11, 12 হয়ে গেল। 10 নম্বরে দলবদল। 10 নম্বরে দলবদল। 9 নম্বরে ভূমি সংস্কার, 10 নম্বরে দলবদল, 11 নম্বরে পঞ্চায়েত, 12 নম্বরে পৌর নিগম। ঠিক এবারে একই রকম 4টে করে ভাগ নেব আমরা। প্রথমে ইউনিয়ন, তারপরে 2 নম্বরে বেতন, শপথ, তারপরে লোকসভায় সিট, রাজ্যসভায় সিট 4টে হয়ে গেল। 5 নম্বরে চলে আসবে লোকসভা SC SC। 6 নম্বরে ত্রিপুরা বিশেষ রাজ্য। হ্যাঁ হ্যাঁ। 7 নম্বরে শক্তি বিভাজন সেন্টার বোধ। 8 নম্বরে ভাষা, 22টি ভাষা। ভারতে এরকম 300+ ভাষা আছে। মানবতা ভাষা কটি? 22টি। তার আগে ছিল 18টি, 14টি, 16টি, আস্তে 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 বাড়তে গেছে। প্রথম 14টা ছিল, তারপরে 18 হয়েছে, তারপরে আবার শেষে যোগ করা, যেমন হচ্ছে সাঁওতালি, উর্দু, নেপালি, এগুলো শেষে যোগ করা হয়েছে। টোটাল ভাষা আমাদের অফিসিয়াল মানে আমাদের কোনো ভারতের বিশেষ ভাষা নেই, রাজ্য ভাষা নেই, কিন্তু 22টি ভাষা আমাদের কি আছে? অফিসিয়াল ভাষা। এগুলো যে দেশের কোনো একটা ভাষা নেই, এবং যে একটা ভাষা সবাই বলবে এরকম ভাষা নেই। পশ্চিমবঙ্গে বাংলা বলতে পারো তুমি। এবার একটু ভাষা নিয়ে একটু কি হচ্ছে, ডিবেট তৈরি হয়েছে কিছুদিন থেকে। যারা আমরা পশ্চিমবাংলা, তামিলনাড়ুতে, তেলেগুতে কাজ করতে যাচ্ছে, ওখানে যে বাংলাদেশিকে বাংলাদেশি বলছে। এটা একটা ভাষা নিয়ে একটা ডিবেট চলছে। তো ভাষা, আমাদের বাংলা ভাষা আমাদের এই স্থান থেকেই তৈরি হয়েছিল, বাংলা ভাষা। বাংলা যারা টিচার,
ভালো করে বলবে বাংলা টিচার। কিন্তু বাংলা ভাষার অনেক ইতিহাস আছে, এরকম বাংলা ডাইরেক্ট চলে আসেনি, কিন্তু বাংলা ভাষা সব থেকে বীর দিয়েছে আমাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, যত রকমের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, যদি ক্যারেক্টার দেখা হয় তো গোটা ভারতবর্ষে যা মানে ইন্টালেকচুয়াল আছে, বাংলাতে তার থেকে বেশি ইন্টালেকচুয়াল আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বাংলা ভাষাকে যদি যতই দেশে আমাদের বাংলা ভাষাকে বাংলাদেশে বলুক, কিন্তু বাংলাদেশের একটা মান আছে। বাংলাদেশের কি বাংলা ভাষায় কী করতে জনগণ লেখা আছে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। বাংলাদেশে চলছে সোনার বাংলা। এমনকি শুনতে পাওয়া যায় যে শ্রীলঙ্কায় যে সঙ্গীত মানে জাতীয় আছে, তেস্তা আছে, ওটাতে রবীন্দ্রনাথ তাদের অবদান আছে, শোনা যায়। তাহলে এক ব্যক্তিগত পাওয়ার দেখো, হিসাব করো। যাকে ভাই নোবেল প্রাইজ পেয়েছে বা ব্রিটিশ শাসনে, যাকে আবার নাইটহুড উপাধি দেওয়া হয়, এত পাওয়ারওয়ালা ব্যক্তি, কিন্তু রাজনীতিতে আসেনি। আর তার জন্য কি বিশ্বকবি হয়। তার জন্য অনেকগুলো দিয়েছে, যেমন হচ্ছে গান, রবীন্দ্রসঙ্গীত, কত রকম কি দিয়েছে। রাজনীতিতে আসতে তো হয়তো ওই রকম স্থান প্লেস পেত না, যেরকম নেহরু পেয়েছে, সর্দার ভাই বল্লভ প্যাটেল পেয়েছে, মহাত্মা গান্ধী, ওইরকম হয়তো পেত না, কিন্তু ওটা বিশ্বের মধ্যে তো পেয়েছে। মানে অস্বাধীন ভারতে, মানে গোলাম ভারতে নোবেল প্রাইজ, তাও বাংলা ভাষায়। গোটা বিশ্বে বাংলা ভাষা যদি তুমি যে কোনো যাবা, প্রত্যেকটা পুরো বিশ্বে বাংলা ভাষা শেখানো হয়। আগে বাংলা ভাষা শিখে আসতো, হিস্ট্রি পড়াদান বলবো, বাংলা ভাষা শিখে আসতো। সেই জন্য বাংলা মানে সোনার চিড়িয়া বলা হয়। যেখানে খাল খুঁজতো সেখান থেকে সোনা উঠতো। সোনা কি? ধান, গম, ছোলা, সেটা নিতে বার হয়ে চলে আসতো। এটা কিন্তু ঝাড়খণ্ডের পাহাড়ে বেরাবে না, আফগানিস্তানের পাহাড়ে বেরাবে না। তখন মুখ্য ভূমিকা ছিল কি? ফসল, পেট ভরাতে হবে। এবার আমরা একটু ইতিহাসের দিকে যাব। হ্যাঁ, এবার অফ করে অন করে দাও, অফ করো একবার।